নমস্কার ডাক্তারবাবু। আপনাদের প্রত্যেককে রিয়েল প্রাইম টক আমাদের পডকাস্ট চ্যানেল প্রেজেন্টেড বাই নিউজ ইউএপি। আমাদের স্লোগান ফোকাস অন ইম্প্যাক্টস। তো আমরা আজকে পেয়ে গেছি শিলিগুড়ির একজন বিশিষ্ট হোমিওপ্যাথি ডক্টর এস.পি. দে। আপনাদের জন্য অনেক প্রশ্ন উত্তর থাকবে ওনার কাছে, এবং হোমিওপ্যাথি জিনিসটা কি প্রথমে ডক্টরবাবুর কাছে আমরা শুনে নেব ওনার পরিচিতি। ডক্টরবাবু একটু বলুন। নমস্কার, আমি ডাক্তার এস.পি. দে। আমি হোমিওপ্যাথি চিকিৎসক, বিএইচএমএস। আমি শিলিগুড়িতে হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি 2008 সাল থেকে। আমি শিলিগুড়িতে নজরুল সরণি প্রীতি হোমিও ক্লিনিক আমার চেম্বার, সেখানে 2011 থেকে রেগুলার বসছি। ডক্টর, এই হোমিওপ্যাথি ডক্টরি পেশায় আপনি কিভাবে এলেন একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। পেশায় আসা বলতে আমাদের সবারই আমরা যখন উচ্চ মাধ্যমিক দিই বিজ্ঞান শাখায়, সেই 2090-এর দশকের আমরা ছাত্র, তখন বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ডাক্তারি পড়বো এবং ডাক্তারির বিভিন্ন অপশান। তো সেই অপশানগুলো থেকেই আমরা তখন হোমিওপ্যাথি, আয়ুর্বেদি বা এগুলোর জন্য আলাদা একটা জয়েন্ট এন্ট্রান্স হতো। সেই জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তারপর কলেজে চান্স পেয়ে তারপর বিএইচএমএস করে তারপর প্র্যাকটিস, এইভাবেই আসা। আচ্ছা, তো এই হোমিওপ্যাথি সম্পর্কে এই ধারণাটা একটু আমাদের দর্শকদের সাথে একটু ধারণা বলতে আজকাল এই ধারণাটা খুবই স্বচ্ছ অনেকের মধ্যেই। কারণ একটা সময় ছিল যখন হোমিওপ্যাথি মানেই ছোট ছোট চেম্বার, একটু পুড়িয়া বাঁধা ডাক্তার, এই কনসেপ্টটা ছিল। এখন সেই কনসেপ্টটা র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। এখন হোমিওপ্যাথিতেও খুব বড় মাপের চেম্বার, ইভেন হসপিটাল, যেমন কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি একটা হোমিওপ্যাথি হসপিটাল হিসাবে সবচেয়ে লার্জেস্ট আউটডোরে রুগী দেখার বিশ্ব রেকর্ড পর্যন্ত করেছে। এটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচার হচ্ছে। পশ্চিমবঙ্গে একটু অভাব আছে প্রাইভেট সেটআপে হোমিওপ্যাথি হসপিটাল। বাইরের স্টেটে যেমন মহারাষ্ট্র থেকে শুরু করে অনেক স্টেটেই প্রাইভেট হোমিওপ্যাথি হসপিটাল হচ্ছে। হোমিওপ্যাথিতে লোকে বিশ্বাস রাখছে, প্রচুর ভালো ভালো ডাক্তার বিভিন্ন জায়গায় প্র্যাকটিশনার হিসাবে উঠে আসছে। তো কনসেপ্টটা অনেকের কাছেই আগের তুলনায় এখন অনেক ভাস্ট কনসেপ্ট, অ্যাকসেপ্টেন্স মানুষের অনেক বেড়েছে। বিশ্বাস, মানুষকেও আমরা ধন্যবাদ জানাই আমাদের উপরে বিশ্বাস রাখার জন্য, চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাস রাখার জন্য। এই হোমিওপ্যাথি নিয়ে আপনার সেদিনের প্রথম দিনে আমরা যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা খুব টাফ অ্যাকচুয়ালি। আমরা যখন আজ থেকে প্রায় অ্যাপ্রক্সিমেট 17-18 বছর আগে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে পাশ করে প্র্যাকটিস করতে আসি, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, ইভেন একটা ক্যামেরা ফোনেরও অভাব ছিল। তো প্রচার ব্যাপারটা একদমই ছিল না। আর সব থেকে বড় সমস্যা, চ্যালেঞ্জ যেটা থাকে আমাদের কাছে, আমরা প্র্যাকটিশনার হিসেবে প্র্যাকটিস করতে আসি। তো বিভিন্ন প্যাথির ডাক্তারবাবুদের যে একটা সাপ্লাই চেন থাকে পেশেন্টের, যে কেউ হয়তো হসপিটালে বসছে, তার একটা ট্যাগ লেগে গেল এই হসপিটালে এই ডাক্তারবাবু বসে, তো ওই হসপিটাল থেকে ওই ডাক্তারবাবুকে কিছু পেশেন্ট পাওয়া, বা কেউ কোনো ওষুধের দোকানে বসছে। আমাদের হোমিওপ্যাথিতে প্রথম জীবনে আমরা যারা প্র্যাকটিস করতে আসি, আমাদের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় সমস্যা থাকে। আমাদেরকে পেশেন্ট সাপ্লাই দেওয়ার কোনো সিস্টেম বা চেন থাকে না। আমাদেরকে সম্পূর্ণ নিজের ক্ষমতায় একটা রুগীকে সারিয়ে তারপর আরেকটা রুগী, সেই রুগী যখন রেফার করে যে আমার এই সমস্যাটা সেরেছে, তুমি যাও ওই ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু ভালো। এইভাবে একের পর এক রুগী সারিয়ে একদম শূন্য থেকে আজকে ঈশ্বরের আশীর্বাদে, মানুষের বিশ্বাসে আমরা আমি হয়তো একটা জায়গায় পৌঁছেছি যে কিছু রেগুলার আমাদের পেশেন্ট আমাদের উপরে বিশ্বাস রেখে আসে। কিন্তু প্রথম জার্নিটা সত্যিই টাফ ছিল, আজও হয়তো টাফ, কিন্তু আজ সোশ্যাল মিডিয়া, প্রচার, পরিসর, বিশ্বাস বাড়াতে হয়তো একটু আগের থেকে কমেছে, কিন্তু আগের খুব টাফ ছিল। তো ডক্টরের সাথে একটু চা খেতে খেতে আলোচনা করে নিই। মানুষের একটা খুব ভ্রান্ত ধারণা আছে, দুটো জিনিস বলতে শোনা যায়, যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। আরেকটা জিনিস, হোমিওপ্যাথি ডক্টরবাবুরা নাকি শুধু চিনি খাওয়ান। এটা কতটা সত্যি কতটা মিথ্যে একটু বলুন আপনি আমার। প্রথম প্রশ্নটার উত্তর দিই, যার নেই কোনো গতি সেই করে হোমিওপ্যাথি। এটা একটা সময় হয়তো ডাক্তারদের ক্ষেত্রে বলা হতো যে কোনো কিছু করতে পারছে না, হোমিওপ্যাথির একটা বাক্স নিয়ে বসে পুড়িয়া বাঁচছে, ওইটাই একটা প্রফেশন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তা নয়। আজকের দিনে দাঁড়িয়ে রীতিমতো নিটে কোয়ালিফাই করে, র্যাঙ্ক করে তারপর হোমিওপ্যাথি পড়তে বিভিন্ন হোমিওপ্যাথি কলেজে যাচ্ছে। তো কাজেই এটা তো ডেফিনেটলি চেঞ্জ হয়েছে।
এবার এই যে যার নেই কোনো গতি হোমিওপ্যাথির এটা আরেকটা কয়েনের আরেকটা পিঠ হচ্ছে রুগীদের ক্ষেত্রে। এটা আজকের দিনে যথেষ্ট সত্য যে কেমিক্যাল মেডিসিন খেয়ে বা প্রচুর পরিমাণে উল্টোপাল্টা মেডিসিন খেয়ে কখনো কখনো প্রয়োজন না থাকা অপারেশন করে বা নিজের লাইফস্টাইল ঠিক না করে একটা রোগকে বাড়িয়ে নিয়ে এসে সেটাকে দুরারোগ্য স্তরে নিয়ে গিয়ে যখন আর কোনো প্যাথিতেই কমছে না, তখন কিন্তু আমাদের কাছে আজও প্রচুর পেশেন্ট আসে। ডাক্তারবাবু, ভাবলাম যে হোমিওপ্যাথিতে যদি এটা সারে, তো সে মোটা একটা ফাইল নিয়ে এসছে, সারা ভারতের সমস্ত বড় বড় হসপিটাল তার দেখানো শেষ। এবং সেই রকম সব পেশেন্টকে যে আমরা ঠিক করতে পারি এটা বলবো না, তবে সেই রকম প্রচুর পেশেন্টকে কিন্তু আমরা খুব ভালো করতে পারি। কাজেই কোনো প্যাথিতে যেটা সারে না সেটা একবার হোমিওপ্যাথিতে ট্রাই করা যেতেই পারে, প্রোভাইডেড কোয়ালিফাইড এক্সপিরিয়েন্সড ভালো ডাক্তার পেয়ে। তা ডক্টরবাবু বললেন যে যার নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, কথাটা সত্যি। কারণ যখন আর কোনো গতি থাকে না তখন শেষে কিন্তু হোমিওপ্যাথিতেই নাকি সুস্থ হওয়া যায়, ডাক্তারবাবু বললেন। এবং আমরা দেখছি হ্যাঁ হোমিওপ্যাথিতে সুস্থ হওয়া যায়। আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আবার আমরা ফিরে আসছি এই আলোচনা চক্রে। রঙ্গোলি সেটসিলাল মার্কেট, শিলিগুড়ি। বাঙ্গালোর সিল্ক, কটকি সিল্ক, হ্যান্ডলুম সিল্ক সহ বিভিন্ন রকমের সিল্ক শাড়ির সম্ভার রয়েছে এখানে। এক কথায় এক্সক্লুসিভ সিল্ক শাড়ির শোরুম, রঙ্গোলি সেটসিলাল মার্কেট, শিলিগুড়ি। আমরা এলাম আবার ফিরে বিরতির পর। ডাক্তারবাবুর কাছে আরও অনেক প্রশ্ন আছে আপনাদের জন্য, আমি ডাক্তারবাবুর কাছে জেনে নিচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু, এই যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথি কেমন কাজ করে, যেমন হাঁপানি বলুন বা স্কিন ডিজিজ বলুন, এইসব রোগের ক্ষেত্রে? ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুবই ভালো কাজ করে। এবার প্রসঙ্গ জিনিসটা বুঝে নিতে হবে যে আমরা ক্রনিক ডিজিজ বলতে কাকে বলি। এই যে কনসেপ্ট অফ অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ, পৃথিবীতে এই কনসেপ্টটাই কিন্তু প্রথম হোমিওপ্যাথি নিয়ে আসে। আচ্ছা, হোমিওপ্যাথির যে জনক মানে ফাউন্ডার অফ হোমিওপ্যাথি ডক্টর হ্যানিম্যান, ওনার যে হোমিওপ্যাথির নিয়ম নীতি নিয়ে একটা বই আছে অর্গানল অফ মেডিসিন, ওখানেই কিন্তু উনি প্রথম অ্যাকিউট ডিজিজ, ক্রনিক ডিজিজ এই কথাগুলো ব্যবহার করেন। এবং ব্যবহার করার পর তারপর উনি প্রথম ডিফাইনও করেন ক্রনিক ডিজিজকে, যে এমন একটা রোগ যে রোগটা সারা জীবন বা দীর্ঘদিন একটা মানুষকে ভোগাবে, আর যদি ট্রিটমেন্ট না করা হয়, হয় সেই মানুষটাকে পঙ্গুত্বে নিয়ে যাবে অথবা মৃত্যুর দিকে ঠেলে দেবে। এটা কখনোই নিজে নিজে সারতে পারে না, প্রাকৃতিকভাবে সারতে পারে না। হ্যাঁ, ডেফিনেটলি ট্রিটমেন্ট তো বিভিন্ন রকম হতে পারে। ট্রিটমেন্ট শুধু হোমিওপ্যাথি হবে এমন না, সে ট্রিটমেন্ট যোগাও হতে পারে, আয়ুর্বেদাও হতে পারে, লাইফস্টাইল যে কোনো চেঞ্জেস হতে পারে, কিন্তু একটা সঠিক প্রোটোকল মেনে একটা ট্রিটমেন্ট দরকার, সেটাকে ক্রনিক ডিজিজ। হোমিওপ্যাথির ক্ষেত্রে খাওয়ার কি কি বিধিনিষেধ আছে একটু? খাওয়ার বিধিনিষেধ আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে খুব কড়াকড়ি বিধিনিষেধ কিছু নেই। হোমিওপ্যাথির ক্ষেত্রেও সেই বিধিনিষেধটাই কার্যকারী যেটা আধুনিক মডার্ন মেডিকেল সায়েন্স বিভিন্ন রোগের ক্ষেত্রে বলে, যেমন সুগারের ক্ষেত্রে ডায়াবেটিক ডায়েট, কিডনির ক্ষেত্রে রেনাল ডায়েট, এগুলো আমরাও ডেফিনেটলি বলি যে কোনো রোগের ক্ষেত্রে। একটা যেমন হাঁপানি নিয়ে উনি প্রশ্ন করলেন, হাঁপানির একটা রোগী, সে ডেফিনেটলি ঠান্ডা লেগে যায় ফ্রিজের জিনিস খাচ্ছে, তার যেটাতে অ্যালার্জি সেইটাই সে বেশি খাচ্ছে, এটা ডেফিনেটলি আমরাও বলবো। কিন্তু স্পেসিফিক কিছু কিছু ওষুধের ক্ষেত্রে হোমিওপ্যাথি কিছু কিছু জিনিস আমরা বিধিনিষেধ আরোপ করি। কিন্তু সমস্ত মানে বহু মানুষের মধ্যে এই কনসেপ্ট আছে যে হোমিওপ্যাথি ওষুধ খেতে শুরু করলেই আমি কোনো রকম টক খাবো না, হিং খাবো না, কর্পূর ব্যবহার করা যাবে না, কোনো পিপারমেন্ট উগ্রগন্ধ জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না, এটা কিন্তু একদম ভুল। সব হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে এগুলো না। অ্যাজ পার উদাহরণ, যে আমরা নাগভূমিকা যখন ইউজ করি তখন আমরা পেশেন্টকে কফি খেতে না করি, যখন আমরা থুজা নামে ওষুধটা ইউজ করি তখন আমরা পেশেন্টকে কাঁচা পেঁয়াজ খেতে অনুরোধ করি, যে বন্ধ করি, কাঁচা পেঁয়াজকে খাবেন না, কিন্তু আমরা কিন্তু সেটা রান্নায় কিন্তু সে খেতে পারে। তো এইরকম স্পেসিফিক কিছু ডিকটার্ম আছে যেটা দীর্ঘদিন ধরে 200 বছরের উপর ধরে আমাদের ডাক্তাররা বারবার বলে এসছে, হোমিওপ্যাথি এক্সপিরিয়েন্স ডাক্তাররা, যে আপনি এই জিনিসটাই ওষুধের গুণ নষ্ট করে এটা খাবেন না, কিন্তু জেনারেল এরকম কোনো রুল কিন্তু ফিক্সড নেই। আচ্ছা, তার মানে আপনারা শুনতে পেলেন ডাক্তারবাবুর মুখ দিয়ে যে হোমিওপ্যাথি খেলেই যে পেঁয়াজ খাওয়া যাবে না, টক খাওয়া যাবে না, কিংবা হয়তো রসুন খাওয়া যাবে না, ওষুধ বিশেষে ডাক্তারবাবুরাই বলে দেবেন। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা প্রশ্ন, আগামী দিনে এই হোমিওপ্যাথির ভবিষ্যৎটা কি, যারা তরুণ প্রজন্ম আসছেন এখানে তাদের জন্য আপনি? খুবই ভালো প্রশ্ন। প্রথম কথাই হচ্ছে যারা
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ছো এবং ডাক্তার হতে চাও, এটা ঘটনা যে আজকের দিনে প্রথম ডাক্তার সবাই এমবিবিএস হতে চায়, কিন্তু এমবিবিএস এর চান্স না পেলে তোমরা নির্দ্বিধায় বিএইচএমএস করতে পারো। হোমিওপ্যাথিতেও প্রচুর স্কোপ আছে। সব থেকে বড় হোমিওপ্যাথি পড়া এবং প্র্যাকটিসের স্কোপের সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, হোমিওপ্যাথিতে পার্সোনাল ক্লিনিকটা খুব কম টাকা ইনভেস্টে খোলা যায়, কারণ হোমিওপ্যাথি ওষুধের যে কনজামশনটা খুব কম। হোমিওপ্যাথি মানে মিনিমাম মেডিকেশন। সেকেন্ড থিং হচ্ছে, হোমিওপ্যাথি যে বিএইচএমএস ডিগ্রি, এটা ইকুইভ্যালেন্ট টু এমবিবিএস ডিগ্রি ইন ইন্ডিয়া, এবং অন্যান্য বিদেশের বেশ কিছু দেশের ক্ষেত্রেও কিন্তু এটা ইকুইভ্যালেন্ট। সব দেশে ইকুইভ্যালেন্ট না, কিন্তু কিছু দেশে ইকুইভ্যালেন্ট। এবং হোমিওপ্যাথিতে বিএইচএমএস করার পর প্রচুর কোর্স আছে, যেমন মাস্টার্স ইন পাবলিক হেলথ, মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, নিউট্রিশন, ডায়েট, এরকম অনেকগুলো কোর্স, স্পেশালাইজড কোর্স করে ইভেন হোমিওপ্যাথিতেও পোস্ট গ্রাজুয়েট, এমডি, রিসেন্টলি 1-1.5 মাস হলো ডিএম পর্যন্ত চালু হয়ে গেছে ভারতবর্ষে। তো এটাও একটা সুপার স্পেশালিটি সায়েন্সের জায়গায় যাচ্ছে। তো কাজেই হোমিওপ্যাথিতে প্র্যাকটিস, চাকরি, সরকারি বেসরকারি দুটো ক্ষেত্রেই ডেফিনেটলি, চাকরি যেরকম দেশে স্কারসিটি সারা ভারতে এক্ষেত্রেও আছে, কিন্তু ইমার্জিং সায়েন্স হিসাবে কিন্তু ভালো স্টুডেন্ট যারা, তারা যদি আসে তারা কিন্তু নিরাশ হবে না, তাদের কিন্তু খুব ভালো স্কোপ আছে। ডক্টরবাবু বললেন তোমাদের জন্য। এরপর আপনাদের জন্য আবার আরেকটি প্রশ্ন ডক্টরবাবুর কাছে। ডক্টরবাবু, এই ফুড হ্যাবিট এবং জীবনযাত্রা মানুষের কি করলে সুস্থ থাকা যায় হোমিওপ্যাথির মতে, একটু আমার দর্শকদের সাথে আপনি। হোমিওপ্যাথি মতে আমরাও কিন্তু, যেটা আমরা প্রথমেই বলেছি, যে আমরাও কিন্তু লাইফস্টাইল চেঞ্জেসের উপর জোর দিই। আমাদের যে আবিষ্কর্তা ডক্টর হ্যানিম্যান, তার যে বই, সেখানেও পর্যন্ত উল্লেখ আছে ডায়েট এন্ড রেজিমি নিয়ে। এবং আজও আমরা বলি যে জীবনশৈলী মেন। জীবন যাত্রাটাকে যদি, জীবনশৈলীটাকে, পার ডে লাইফস্টাইলটাকে যদি আমরা একটা পজিটিভ দিকে না ঘোরাতে পারি, কোনো ওষুধই কখনো কাজ করে না। আমরা কিন্তু সেক্ষেত্রে সিমটোমেটিক রিলিফ দিতে পারি। বহু রুগী আমাদের কাছে আসে, তারা এসে বলে যে আপনার হোমিওপ্যাথি ডাক্তার, অনেক আপনার নাম শুনলাম, আমরা এই কারণে এলাম যে আপনি এটার কমপ্লিট কিওর হয়তো করতে পারবেন। যে কোনো একটা জিনিসে কমপ্লিট কিওর করতে গেলে কিন্তু একটা রোগটা হয়েছে শরীরে, শরীরটার উপরে আমি যখন কাজ করব ওষুধ দিয়ে, ভালো হোমিওপ্যাথি ওষুধ আমি সিলেক্ট করলাম, দিলাম, তাকে যখন কমপ্লিট কিওর বা আরোগ্য করতে যাব, তখন কিন্তু আমার ওই যে শরীরটা, সেই যে জমিটা, ওই জমিটা আমার ভালো চাই। আমি ফসল সেখানেই ভালো ফলাতে পারবো যেখানে জমি ভালো থাকবে। জমি যদি আগে থেকে প্রচুর কেমিক্যাল দিয়ে নষ্ট করা থাকে, অনুর্বর করে দেওয়া হয়, অথবা জমিতে এক এক দিন এক এক রকম অনিয়ম করা হচ্ছে, হ্যাঁ, রাত্রি 12টা-1টার সময় রাতের খাওয়া হচ্ছে, তেলে ভাজা এবং জাঙ্ক ফুড ছাড়া সারাদিনে কখনোই কোনো বেলার খাওয়ার শেষ হচ্ছে না, হ্যাঁ, বিরুদ্ধাচরণ খাওয়ার দাওয়ার প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে লাইফস্টাইল ডিসঅর্ডার, ওজন থেকে নিয়ন্ত্রণ, আজকাল সবাই জানে লাইফস্টাইল ডিসঅর্ডার, আলাদা করে বলার কিছু নেই। বাট রিয়েল ফ্যাক্ট ইজ দ্যাট আমি যদি নিজের জীবনযাত্রা মেনটেন করি, যে কমপ্লিট কিওরের যে একটা আশা নিয়ে হোমিওপ্যাথির কাছে লোকে আসে, এটা কিন্তু ডেফিনেটলি সম্ভব। অবশ্যই তাদের ক্ষেত্রে খুব সুন্দরভাবে সম্ভব, যাদের নিজের জীবনযাত্রার প্রতি সম্পূর্ণ কন্ট্রোল আছে। নমস্কার, ধন্যবাদ ডাক্তারবাবুকে। আপনাদের জন্য অনেক প্রশ্ন উত্তর। আবার আমরা ফিরে আসবো আগামী দিন রিয়েল প্রাইম টক নিয়ে। নমস্কার।